কাজে যাওয়ার আগে একটু শুনে নেব ভুটানের জল প্রসঙ্গ নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে ঠিক কি বলেন শোনাবো। জলে টাকা জলে ঢালতে রাজি নয়, যেটা পার্মানেন্ট সলিউশন হবে। এক তো ভুটানের জল কমাতে হবে, এই আমাদের দায়িত্বে যাবে না কেন? আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদের আমাদের হেল্প করতে হবে। দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। তিন হচ্ছে ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? If there is a river flow in UP, water comes to our state from Bihar, UP. সম্বিতের কাছে যাব। সম্বিত, তুমি নিশ্চয়ই আমাদের অতিথিদের আলোচনা শুনতে পাচ্ছ। কেউই প্রায় রাজনীতির জায়গার বাইরে গিয়ে যাতে বিষয়টা কনস্ট্রাকটিভ ওয়েতে মানুষ কোথায় দাঁড়িয়ে রয়েছে এই প্রসঙ্গটা ছোঁয়ার চেষ্টা করছে। কিন্তু সম্বিত, আমার প্রশ্নটা থাকবে, এই জায়গা এই পরিস্থিতি সামলানোর জন্য রাজ্য কেন্দ্র যৌথভাবে যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে কি মানুষ আরো দ্রুত নিজেদের জায়গা নিজেদের ঠিকানা ফেরত পায় না? একদমই তাই। এবং রাজনীতি এই ধরনের দুর্যোগের সময় রাজনীতিকে দূরে রাখাটা অভিপ্রেত। কারণ হচ্ছে যে এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার সেটা কেউ রুখতে পারবে না। এগুলো তো মানুষের পক্ষে রোখা সম্ভব নয় যে 12 ঘন্টার মধ্যে 261 মিলিমিটারের মতো বৃষ্টি হয়ে গেল, সেইখানে এত মানুষ হঠাৎ করে তাদেরকে রক্ষা করা, বা যে জল ছাড়া হচ্ছে সেই নদীর জলকে রক্ষা ইত্যাদি ইত্যাদি, সেটা ওই কম সময়ের মধ্যে সেটা করা সম্ভব নয়। কাজেই এখন যে প্রসঙ্গটা আসছে অবশ্যই সেটা হচ্ছে রিলিফের প্রসঙ্গ, যে কতটা রিলিফ পৌঁছে দেওয়া যাচ্ছে লোকজনের কাছে, রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের কতটা সাহায্য করা যাচ্ছে, এবং তাদের বাড়িঘর তৈরি করে দিয়ে যাদের বাড়িঘর ভেঙে গেছে সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া, সেইটা একটা দিক। কিন্তু আরেকটা যে বৃহত্তর দিক রয়েছে যেটা নিয়ে আলোচনা হয় না, এবং সেটা অতিথিরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন ঠিকই, সেটা হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার। যে পাহাড় এখন আমরা দেখতেই পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জের কথা সত্যিই তাই, কিন্তু শুধু ক্লাইমেট চেঞ্জ বলে দায়িত্ব এড়িয়ে যাওয়া তো সম্ভব নয় এবং উচিত নয়। এবং সরকারের কাজ এটা, এবং তাতে ইনভলভ করা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে ইনভলভ করা, এবং একটা সামগ্রিক পরিকল্পনা করা। খুবই আনন্দের বিষয় যে মুখ্যমন্ত্রী এই ভুটানের সাথে যে নদী কমিশনের কথা বলছেন, এবং আগামীকালই একটি মিটিং আছে আমি জানতে পারলাম, তো সেইখানে রাজ্যের প্রতিনিধিরা যাবেন। তো এই সবগুলো কনস্ট্রাকটিভ দিক দিয়ে দেখে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, যে পাহাড়ের যে অবস্থা, সেখানকার নদীর যে অবস্থা হয় হঠাৎ করে এই ধরনের দুর্যোগ হলে তার জন্য কি প্রিভেনশন নেওয়া যায়, এবং বিভিন্ন নদীবাঁধ তৈরি করা হচ্ছে সেইটার কি ফলাফল হচ্ছে, তার কি ইম্প্যাক্ট হচ্ছে, সেটা নিয়ে আমরা অতটা স্টাডি করেছি কি করিনি আমরা জানি না এখনো, সেটা নিয়ে কোনো বক্তব্য এখনো শুনতে পাচ্ছি না। তো এই সবগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। খুবই আনন্দের বিষয় যে মুখ্যমন্ত্রী 7-10 দিনের মধ্যেই আবার উত্তরবঙ্গে ফিরে গেছেন, তদারকি করছেন রিলিফ ওয়ার্কের, সেটা খুব প্রশংসাযোগ্য। কিন্তু এই টাইম পিরিয়ডটা পেরিয়ে গেলে কিন্তু দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা উত্তরবঙ্গকে নিয়ে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আটকানোর, দুর্যোগের ফলে যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাকে আটকানোর জন্য পরিকল্পনা কিন্তু খুব জরুরি। সেইটা মনে হয় আমার মনে হয় সব বক্তারা একমত হবেন সেই বিষয়ে, এবং সেইটাই আলোচনায় উঠে আসছে আমার বলে মনে হয়। একদম, আমরা ঠিক এই প্রসঙ্গটাই খোঁজার চেষ্টা করবো, এবং কেন্দ্রের সাহায্যের প্রসঙ্গ নিয়েই বা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানাবো। এই নিয়েও হাল্লা বলে আমরা জানি আলোচনা করছি উত্তরবঙ্গের সার্বিক চিত্র এবং পরিস্থিতি, অবশ্যই অতিথিদের কাছে আসবো। কিন্তু তার আগে কেন্দ্রের সাহায্য পাচ্ছি না এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন শোনাবো। বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, আবাস যোজনার টাকা পাই না, সর্বশিক্ষা মিশনের টাকা পাই না, মিশনে জলের স্বপ্নের টাকাও বন্ধ, তার সাথে সামলেতে যাচ্ছি। সুতরাং মানুষের ভালোবাসা থাকলে সবটাই হয়। আমি একটু কলতান হয়ে তৃণমূল এবং বিজেপির প্রতিক্রিয়া নেব। সম্বিত একটু আগেই বলছিল যে যাতে একটা সামঞ্জস্য থাকে, রাজনীতি ভুলে যাতে করে, কিন্তু এই অভিযোগটা যেন রয়েই গেল। ইনফ্যাক্ট বাম আমলেও আমার খালি ওই দেয়াল লিখনগুলো মনে পড়ছে যে কেন্দ্রের বঞ্চনার শিকার, এই কথাগুলো সেই একই যেন রয়ে গেল কলতান। বাম আমলে যত দেওয়াল লেখা হয়েছে কেন্দ্রের বঞ্চনা নিয়ে, তার কাগজ এখনও বর্তমান মুখ্যমন্ত্রী ফাইলে খুঁজলে পাবেন যে কোথায় কোথায় কী কী বঞ্চনা আছে তার হিসেব। আমরা গত 13 বছর ধরে যতবার মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন যে কেন্দ্রের বঞ্চনা, ততবার আমরা বামপন্থীদের পক্ষ থেকে বলেছি যে একটা অল পার্টি মিটিং ডাকুন,
একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত টাকা কোন কোন খাতে পাওয়ার কথা ছিল আর কত টাকা কোন কোন খাতে পাওয়া যায়নি, কতটুকু পেয়েছেন সেটা কোথায় খরচা হয়েছে। এই কতটুকু পেয়েছেন আর কোথায় খরচা হয়েছে তার মধ্যে যে একটা বিরাট অসামঞ্জস্য রয়ে গিয়েছে, যার জন্য অনেকে যাচ্ছেন আবার জামিনে ফিরছেন, আবার মিস কল দিচ্ছেন, নানা রকম গণ্ডগোল হচ্ছে আর কি। এইটার জন্য অল পার্টি মিটিংটা ডাকা যাচ্ছে না। ফলে আমরাও যারা বাইরে রয়েছি, সরকার চালানোর বাইরে যারা রয়েছেন, তারা কেউ বুঝতে পারছেন না যে আসলে কতখানি সমস্যাটা তৈরি হচ্ছে। যদি একটা অল পার্টি মিটিং ডেকে একটা শ্বেতপত্র প্রকাশ হয়ে যায় যে এত টাকা পেয়েছি, এত খরচা হয়েছে, এত পাওয়ার ছিল, এত বকেয়া, এইটা যদি সমানভাবে সকলের কাছে কাগজটা থাকে, তাহলে আমরাও বামপন্থীরাও এই কথা বারংবার বলেছি যে আমরাও যাব দিল্লিতে, একইভাবে ওই দাবিটার কথা বলবো যে কেন্দ্রের এই যে টাকাটা প্রাপ্য সেটা দিতে হবে। 100 দিনের কাজের যা টাকা বন্ধ ছিল সেই মামলা তো বিকাশ ভট্টাচার্য করলেন যে 100 দিনের কাজটা আবার চালু করতে হবে। আমরা একটু উত্তরবঙ্গের পরিপ্রেক্ষিতে আলোচনাটাকে যদি কেন্দ্রীভূত করি, একদম প্রথমেই বলছিলাম যে রাজনীতির জায়গা থেকে যদি একটু সরে আসা যায়, তন্ময়বাবু আমরা কোথাও কি পারি না, মানে মুখ্যমন্ত্রী এই কথা বলছেন বারবার, এই পরিস্থিতিতেও যাতে একটা যৌথ জায়গা তৈরি হয়, একটা ইকুয়াল জায়গা, আলটিমেটলি যাতে মানুষ উপকার পায়। দেখুন, আমাদের রাজ্যের মূল সমস্যা হচ্ছে কেন্দ্র থেকে যত পয়সাই পাঠানো হোক, যে খাতেই পয়সা পাঠানো হোক, চুরি হবে না এটা হয় না। আপনি সেটা দেখেছেন বিভিন্ন সময়। আজকে এই যে বাড়ি ভেঙে যাওয়ার কথা বলছেন উনি, আপনি কি জানেন যে কেন্দ্র থেকে আবাস যোজনায় এ রাজ্যে 36 লক্ষ বাড়ির পয়সা এসছে? তাহলে ওই মানুষগুলো যাদের বাড়ি ওই অবস্থায় ছিল, তারা বাড়ি না পেয়ে কেন তৃণমূলের নেতা যার 3 তলা বাড়ি আছে সে পয়সা পেয়েছে? কেন তৃণমূলের নেতা যার পাকা বাড়ি রয়েছে সে বাড়িতে গ্যারাজ বানিয়েছে? কেউ হচ্ছে ওই পয়সায় বাড়িতে দোকান বানিয়েছে। তো এগুলো আমার কথা নয়, এগুলো আপনারা মিডিয়ারা গিয়ে গিয়ে দেখিয়েছেন। তাহলে আপনি আমরা প্রশ্ন হচ্ছে যে 36 লাখ বাড়ি কার কার হয়েছে, ওরা কি হিসেব দেবেন? তন্ময়বাবু প্লিজ, আমি একটু উত্তরবঙ্গে কনসেন্ট্রেট করতে চাইছি। এই ক্ষেত্রে অন্ততপক্ষে যদি কোথাও এক হয়, মানে আমি মানুষের চিত্রটা, মানে কৌশিকবাবু একটু আগেই বললেন সামনের সপ্তাহে যাবেন ত্রাণ নিয়ে, কলতানও বলছে আপনাদের দলের তরফ থেকে, আপনারা তো মানুষের পাশে থাকতে চাইছেন। শুনুন, আমাদের দলের তরফ থেকে আপনারা প্রতিদিন লরি লরি করে ত্রাণ যাচ্ছে। আপনারা যদি সব দেখাতে না পারেন, সোশ্যাল মিডিয়া দেখে নেবেন, অনেক ফটো আছে। আমরাও দেখাচ্ছি, কিন্তু আমার প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন, আমার প্রশ্নটা কিন্তু কেন্দ্র রাজ্য সহমত হয়ে যাতে মানুষের পাশে এই সময়টা। আমি কৌশিকবাবুর একটা রিঅ্যাকশন, আমি একটা কথা বলে দিই, একটা কথা শুনে নিন। যে আমি হচ্ছে এই যে ধরুন 2020-21 সালে একটা হচ্ছে আমফান হয়েছিল আমাদের রাজ্যে, সেই সময় স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডে যেখানে কেন্দ্রের পয়সা 3 ভাগ মানে 75%, সেখানে কেন্দ্র দিয়েছে 808 কোটি। তারপরে ন্যাশনাল রেসপন্স ফান্ড থেকে দিয়েছে 2707 কোটি। এখানেই আমার প্রশ্ন তো তন্ময়বাবু, এবারে এই পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্র সমানের জায়গায়, কৌশিকবাবু প্লিজ, কারণ আমি আরেকবার সম্বিতের কাছে যাব। দুটো কথা। প্রথম কথা, আমি সিপিএম প্রবক্তা যেটা বললেন সেটার উত্তর দিই। ঠিকই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, কিন্তু তার জন্য একটা মিনিমাম জিওফিজিক্যাল লজিস্টিক্যাল সাপোর্ট লাগে। জিওফিজিক্যাল লজিস্টিক্যাল সাপোর্ট না হলে আপনি একটা কাঁচা মাটিতে এখন আবার রাস্তা তৈরি করতে পারবেন না। ঠিক সেই কথাটাই মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমাদের একটু সময় লাগবে, কিন্তু নিশ্চিন্তে থাকুন পশ্চিমবঙ্গবাসী, আমরা সেটা করব। যার সবচেয়ে বড় উদাহরণ আপনারাই একটু আগে টিভিতে দেখালেন, দুধিয়াতে ব্রিজ তৈরি হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা কিন্তু এটা জানি কেন্দ্র আমাদের টাকা দেবে না, এটা আমরা জানি, কারণ আজ অব্দি 1,78,000 কোটি টাকা বাকি। আমি রাজনীতিতে যাচ্ছি না, যার জন্য আপনারা জানেন একটা নতুন ফান্ড তৈরি করা হয়েছে, যে এই ফান্ডটা এই ডিজাস্টারটাকে নিয়ে একটা ফান্ড তৈরি করা হয়েছে। সেই ফান্ডটায় আমি একটুখানি আটকাই।